জনমানবহীন পৃথিবীর একেবারে দক্ষিণতম কুমেরুবৃত্তে অবস্থিত হাজার হাজার মাইল বিস্তীর্ণ এবং সুগভীর পুরো বরফে ঢাকা মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা। এবং এখানে যেতে হলে জলপথ ও আকাশপথ ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন প্রায় 1,42,00,000 কিলোমিটার এবং পৃথিবীর সমস্ত মহাদেশগুলির তুলনায় এটি পঞ্চম স্থান দখল করে রয়েছে, যা সমগ্র ইউরোপ মহাদেশের তুলনায় 40% বড়। অ্যান্টার্কটিকা পৃথিবীর কুমেরুবৃত্তে অবস্থিত হওয়ার কারণে এখানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হয়ে থাকে। এখানে প্রধানত দুটি ঋতু বিরাজ করে, যথা গ্রীষ্মকাল ও শীতকাল। গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত যায় না, এই সময় সূর্য দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে। এখানে প্রবল শৈত্যপ্রবাহ ও বরফে ঢাকা থাকে বলে জনমানবহীন হওয়ার কারণে কোনো অফিস ও আদালত এবং স্থায়ীভাবে মানুষ বসবাস করে না। এখানে রয়েছে কেবলমাত্র পেঙ্গুইন, সিলস এবং উদ্ভিদের মধ্যে রয়েছে মস, লাইকেন্স, ফাঙ্গস প্রভৃতি। এখানকার বৃষ্টিপাত এবং বায়ুর আর্দ্রতার দিক থেকে বিচার করলে সাহারা মরুভূমির সঙ্গে তুলনা করা যায়। সাহারা মরুভূমিতে যেমন মাইলের পর মাইল শুধু বালি আর বালি এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে এবং বায়ুর আর্দ্রতা খুবই কম, ঠিক তেমনি অ্যান্টার্কটিকা মহাদেশটিও হাজার হাজার মাইল বরফের পর বরফে ঢাকা এবং বৃষ্টিপাত নেই বললেই চলে, যা খুবই কম, এবং বায়ুর আর্দ্রতা খুবই শুষ্ক। রহস্যময় বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের আবিষ্কারের ইতিহাস বেশ কঠিন। এই মহাদেশটি আবিষ্কারের পেছনে বিভিন্ন নৌ অভিযান করতে হয়েছিল। যেমন 1773 সালে ব্রিটিশ নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস কুক অ্যান্টার্কটিকা জলভাগের চারপাশ অভিযান চালিয়েছিল। যদিও তিনি পুরোপুরি এই মহাদেশটি আবিষ্কার করতে পারেননি, তবে তিনি প্রথম ধারণা দিয়েছিলেন যে পৃথিবীর দক্ষিণে একটি বড়সড় মহাদেশ অবস্থান করছে। এরপর 1820 সালে 3টি পৃথক পৃথক নৌ অভিযানের ফলে মানুষ প্রথমবারের জন্য অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করে ফেলেন এবং এই আবিষ্কারের প্রথম কৃতিত্ব অর্জন করেন 3 জন রাশিয়ান এবং 1 জন আমেরিকান নাবিক, এবং তারাই প্রথম বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশে পদার্পণ করেছিলেন। অ্যান্টার্কটিকা জনমানবহীন হওয়ার কারণে ব্রিটেন 1908 সালে সমগ্র মহাদেশটির মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি ইউরোপের বেশ কিছু দেশসহ পৃথিবীর কিছু শক্তিশালী দেশ এই অ্যান্টার্কটিকা মহাদেশটির মালিকানা দাবি করে। পরবর্তীকালে এই সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য 1959 সালে শক্তিধর 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিতে স্থির করা হয় যে কোনো দেশ এই মহাদেশটির মালিকানা দাবি করতে পারবে না এবং সেখানে কোনো পারমাণবিক সামরিক পরীক্ষা নিরীক্ষা এবং খনিজ তেল উত্তোলন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কেবলমাত্র সেখানে গবেষণার কাজকর্ম চালাতে পারবে চুক্তিতে স্বাক্ষর করা সমস্ত দেশগুলি। বর্তমানে এই চুক্তিতে অংশীদার পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ভারতসহ প্রায় 56টি দেশ এতে যোগ দিয়েছে। বরফে ঢাকা এই অ্যান্টার্কটিকা মহাদেশের সারা বছর অভ্যন্তরীণ গড় তাপমাত্রা প্রায় -57°C এবং শীতকালীন তাপমাত্রা প্রায় -90°C নিচে নেমে যায়, এবং এখানে প্রায় সমগ্র পৃথিবীর বরফের 90%-এর ওপরে এবং 70% স্বাদু জলের ভাণ্ডার এখানে অবস্থিত। কিন্তু বর্তমান পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ কিছুটা গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের অনুমান, এইভাবে যদি ক্রমাগত বরফ গলতে শুরু করে তাহলে পৃথিবীর সমুদ্র উপকূলীয় বেশ কিছু দেশের শহর পুরোপুরি জলের তলায় চলে যাবে, এবং সেই জন্য বর্তমানে অ্যান্টার্কটিকা মহাদেশের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের যে গবেষণা কেন্দ্রগুলি রয়েছে সেখানে শুধুমাত্র গবেষণা ছাড়া কোনো রকম সামরিক পরীক্ষা নিরীক্ষা এবং খনিজ তেল উত্তোলন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পৃথিবীর ভ্রমণ পিপাসু পর্যটকরা গ্রীষ্মকালে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়ে থাকে। গ্রীষ্মকালে এখানে প্রায় 5000 মানুষের আনাগোনা শুরু হয় এবং শীতকালে তা 1000-এ নেমে আসে।
এবং এখানে যে সমস্ত পর্যটকরা ঘুরতে যান তারা বিশেষ করে পরিবেশ পরিচ্ছন্নতার বিশেষ নিয়মগুলি মাথায় রাখতে হয় এবং সেখানে কোনো প্লাস্টিক ও ব্যবহার্য কোনো বস্তু সেখানে ফেলে আসা পুরোপুরি নিষিদ্ধ। অ্যান্টার্কটিকার বিভিন্ন গবেষণা স্থানগুলিতে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি এই ধরনের বিমানে করে যেতে হয়। বিশেষ করে এই ফ্লাইটগুলি আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলি এই ধরনের পরিষেবা দিয়ে থাকে। এই ধরনের আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।